হ্যালো স্টুডেন্টস, তো নিশ্চয়ই তোমরা সবাই পড়াশোনা করছো। তো আজকে আমরা নবম শ্রেণীতে যে প্রথম চ্যাপ্টারটা শুরু করেছিলাম তার পরবর্তী অংশের আলোচনাতে আজকে যাচ্ছি। সেটা হচ্ছে কি না মাত্রা। না আমরা পড়ে নিয়েছি বিভিন্ন ভৌত রাশি, তার একক এবং বিভিন্ন প্রকার এককগুলোর সংজ্ঞা এবং বিভিন্ন ব্যবহারিক একক। তো আজকে আমরা যেটা পড়ব সেটা মাত্রা। তো এর আগের ক্লাসে যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা ছিল যে কতগুলো বিশেষ বিশেষ একক গুলো, সেটার মধ্যে আমরা ক্ষেত্রফলেরও কিছু কিছু বিশেষ বিশেষ একক আমরা কিংবা ভরের ক্ষেত্রেও পড়েছিলাম। তো ক্ষেত্রফলের এককটা যেটা আমরা সেদিন মিস করে গেছি, তো আজকে সেটা এই ক্লাসের মধ্যেই আমরা ভিডিওর মধ্যে রাখতে চাইছি, যেটা ক্ষেত্রফলটা যে কতগুলো বড় একক এবং ছোট একক এবং ব্যবহারিক একক গুলো আমাদের বাস্তব জগতে রয়েছে। তো ক্ষেত্রফল বলতে কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ দিয়ে যেটা আমরা বলে থাকি। তো ক্ষেত্রফলের এসআই পদ্ধতির একক আমরা জানি কি মিটার স্কয়ার, সিজিএস পদ্ধতির একক হবে সেন্টিমিটার স্কয়ার। ঠিক সেই রকম কিছু ব্যবহারিক জগতে আমরা যে ক্ষেত্রফলের এককগুলো জানি, যেমন একর বা কিংবা এক হেক্টর, সেই সমস্ত বড় বড় একক এগুলো ছিল এসআই পদ্ধতির একক। সেরকম ক্ষেত্রফলের কিছু যে বড় এককগুলো আছে, ক্ষেত্রফলের যে বড় এককগুলো যেমন আমরা বলছি আর ই, যে যেখানটায় আমরা 10 মিটার এবং 10 মিটার বিশিষ্ট যে দৈর্ঘ্য এবং প্রস্থ এই রকম আকৃতির এরিয়াটাকে আমরা যে 1 আর বলে বলবো, কিংবা 1 হেক্টর। 1 হেক্টর এরিয়া বলতে আমরা সাধারণত 100 মিটার, এবং 100 মিটারের এই এরিয়াটাকেই আমরা সাধারণত বলে থাকবো। তো ওই 100 মিটার বাই 100 মিটারের যে এরিয়াটাকে 1 হেক্টর বলবো। সেরকম 1 একর, 1 একর বলতে এটাও একটা যে ক্ষেত্রফলের খুব বড় একক। 1 একর সমান আবার 4047 হেক্টর। তো এইরকম কিছু কিছু যে ক্ষেত্রফলের যে এককগুলোকে এটা হচ্ছে এত মিটার স্কয়ার। তো এখান থেকে একে 10⁴ দিয়ে ভাগ করলে 0.4047 হেক্টর। তো এইগুলো কিছু ক্ষেত্রফলের বড় একক রয়েছে। ক্ষেত্রফলের কিছু ছোট একক রয়েছে। ছোট যেগুলো এককগুলো রয়েছে সেটা হচ্ছে যেমন কি কাজে লাগে, যেমন কোনো যে নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে, যেমন তোমরা উচ্চ ক্লাসে পড়বে নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে, সেখানে ক্ষেত্রফলটাকে বার্ন এককে প্রকাশ করা হয়। নিউক্লিয়াসের যে এরিয়ার সঙ্গে কতটা অঞ্চলের বিক্রিয়া হচ্ছে 1 বার্ন। 1 বার্ন সমান আমরা 10⁻⁻28 মিটার স্কয়ার। খুব ক্ষুদ্র এলাকার অঞ্চলকে বোঝানোর জন্য ক্ষেত্রফলেরও কিছু কিছু ব্যবহারিক এককগুলো রয়েছে। তো এটা আমরা আগের ক্লাসের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য যেগুলো আলোচনা করছিলাম সেটা আমরা এখানে একটু আলোচনাটা করে নিলাম। তো যাতে করে সমস্ত তথ্যটা তোমাদের এই ভিডিওর মধ্যে থেকে থাকে, তো সেই জন্যই আমরা আজকে যেটা মিস করে গেছিলাম সেটা আলোচনা করে নিলাম। তো আজকে যেটা হচ্ছে মূল যে পড়ার আলোচনার মধ্যে আমরা রাখতে চাইছি সেটা হচ্ছে মাত্রা। তো মাত্রা বিষয়টা কি এবং মাত্রা কিভাবে আমাদের বিভিন্ন ফিজিক্সের বিভিন্ন প্রবলেম সলভের ক্ষেত্রে সুবিধা প্রদান করবে সেটা বিষয়টা জানবো। মাত্রা বিষয়টা কি না, আমরা বিভিন্ন যে লব্ধ এককগুলোর কথা পড়েছি, সেই লব্ধ এককগুলো বিভিন্ন মূল একক দ্বারাই তৈরি। তো লব্ধ এককগুলো মূল এককের উপর কিভাবে কতগুলো মূল এককের সাহায্যে ওটা গঠিত, সেগুলোকে যদি সূচকীয় পাওয়ারের মধ্য দিয়ে প্রকাশ করে দিই, তো সেই মূল এককের যে বিভিন্ন ঘাতগুলো আমরা পেয়ে থাকি, সেই ঘাতগুলোকে বলা হচ্ছে ওই যে উক্ত যে লব্ধ রাশিটার মাত্রা। বোঝা যাচ্ছে? কোন একটা লব্ধ রাশির কথা বলো, যেমন ধরো বলছি আয়তন। তো এই আয়তন মানে আমরা জানি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটার গুণফল। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, তো এই যদি দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা প্রত্যেকই কিন্তু দৈর্ঘ্য দিয়েই, দৈর্ঘ্য একটা দূরত্ব, তারই এককে এদেরকে প্রকাশ করা হয়। তাহলে তিনটা দৈর্ঘ্যের
যে সূচকীয় পাওয়ার 3 হবে। তো এখানে এই মাত্রাটাকে সহজভাবে এবং সংক্ষিপ্তভাবে প্রকাশ করার জন্য আমরা কতগুলো সিম্বল এখানে ইউজ করব। তো আমরা জানি কি মূল একক মোট কটি রয়েছে না, মূল একক রয়েছে মোট 7টি। তো সে দৈর্ঘ্যের মূল একককে আমরা লেন্থ, ইংরেজি দৈর্ঘ্য, ইংরেজি লেন্থ, তার প্রথমটা যে অক্ষরটাকে রেখে এল। ভর যে ভৌত রাশিটার যে সিম্বল হিসাবে আমরা এম, মূল একক হিসাবে তাকে এম দিয়ে প্রকাশ করব। সময় ভৌত রাশিটাকে আমরা টি দিয়ে প্রকাশ করব। এছাড়াও আমরা যেটা তড়িৎ প্রবাহ মাত্রা যেটাকে আমরা অ্যাম্পিয়ার বলি, তাকে মাত্রার আকারে সহজে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য তাকে সিম্বল হিসাবে অ্যাম্পিয়ার আই নিয়ে থাকি। তাছাড়া তাপমাত্রা যেখানে আমরা সাধারণত বিভিন্ন বইতে অধারেরা কখনো কে, কখনো ক্যাপিটাল থিটা এই সমস্ত সিম্বল গুলো ইউজ করে থাকছেন। কিংবা আলোর তীব্রতা আমরা ক্যান্ডেলা। কিংবা হচ্ছে বস্তুর বা পদার্থের যে পরিমাণ, তো মোল। তো আমরা পদার্থের পরিমাণ বলতে বুঝিয়েছিলাম যে আণবিক পারমাণবিক যে সংখ্যাগুলোকে সাধারণত মোলের দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, অণুপরমাণুর সংখ্যাগুলোকে। তো মাত্রা প্রকাশ করার সময় এই সমস্ত যে মূল এককগুলোকে আমরা সাধারণত তৃতীয় বন্ধনীর মধ্যে রেখে এদেরকে প্রকাশ করব। তো এবারে চলে আসছি কোন একটা ভৌত রাশির যেটা লব্ধ রাশি ধরো, সেটা মূল এককের সঙ্গে কিভাবে নির্ভরশীল। মনে করো এই যে আয়তন একটা লব্ধ রাশি, তো এইটাকে আমি যদি তার মূল এককের উপর দেখতে পাচ্ছি দৈর্ঘ্যের 3 ঘাতের সঙ্গে এটাকে সমান দিয়ে প্রকাশ করা যায়, তাহলে দৈর্ঘ্যের যে l⁻³ এই আকারে এটাকে আমি প্রকাশ করতে পারবো। তাহলে আয়তনের মাত্রা কত না, দৈর্ঘ্যের মাত্রায় 3, দৈর্ঘ্যের ঘাতেও 3। তো এই যে ভৌত রাশিটা এটাই হচ্ছে মাত্রা। এবং ভৌত রাশিটাকে আমি আয়তনটাকে যদি ক্যাপিটাল ভি দিয়ে ভলিউম হিসেবে প্রকাশ করে একে ভলিউমের মাত্রা কত বলি, তখন হয়ে যাবে L3। তাহলে আয়তনের মাত্রা হচ্ছে L3। তো এবং এই আয়তনকে একদিকে রেখে এবং তার মাত্রাটাকে একদিকে রেখে প্রকাশ করলে এটা হয়ে যায় তখন কিন্তু তার মাত্রীয় সমীকরণ। তাহলে শুধু ভৌত রাশিটার বিভিন্ন মূল এককের উপর কিভাবে ঘাতে নির্ভরশীল সেইগুলো কি হচ্ছে তার মাত্রা, এবং ভৌত রাশিটাকে বাম দিকে এবং মাত্রাগুলোকে ডান দিকে রেখে প্রকাশ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাত্রীয় সমীকরণ। তো এই রকম বিভিন্ন ভৌত রাশির যে আমরা মাত্রাগুলোকে আমরা নির্ণয় করতে পারি, তো তার জন্য কি হবে, ওই ভৌত রাশিগুলোর হয় কোনো সংজ্ঞা বা কোনো রাশি বা যে সমীকরণ যার মধ্য দিয়ে দ্বারা সম্পর্ক যুক্ত সেইটা জানতে হবে আমাদের। তো এইরকম কতগুলো যে লব্ধ রাশি যদি মনে করি, ধরো বেগ কিংবা হচ্ছে সরণ কিংবা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, তাহলে এই ভৌত রাশিগুলোর সংজ্ঞা থেকে কিন্তু আমরা তার মাত্রাটাকে লিখে ফেলতে পারি। সেরকম দ্রুতি এর মাত্রাটা কি হবে। তো যদিও এই ভৌত রাশিগুলো সম্পর্কে আমরা পরবর্তী যে অধ্যায়গুলোতে পরিচিত হব, তবুও তাদের যে সংজ্ঞাগুলো আমরা আপাতত জানি। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একটা যে পরিমাণ দৈর্ঘ্যকে নির্দেশ করে, এটা মাত্রা L। সরণ এটাও একটা দূরত্বকে নির্দেশ করে, এর মাত্রাও হবে L। বেগ কত দূরত্ব বা কত সরণ হয়েছে কত সময়ের মধ্যে, L/T একে সূচকীয় ঘাতে লিখলে L_T-1। তো এটা হচ্ছে বেগের মাত্রা। ঠিক একইভাবে L_T-1 হবে দ্রুতির মাত্রা। তো এইরকম যে বিভিন্ন মাত্রা ভৌত রাশিগুলোর মাত্রাগুলো বের করতে গেলে আমাদের সংজ্ঞাটা জানা দরকার। যদি আমরা চাপের মাত্রা বের করতে চাই, চাপ সমান আমরা জানি বল ভাজিত ক্ষেত্রফল। তাহলে এই ভৌত সংজ্ঞাটা জানলে সেই জায়গায় আবার বল সম্পর্কিত যে সংজ্ঞা বা আমরা যেটা জানি নিউটনের সূত্র থেকে জেনে এসেছি সমান ভর গুণিত ত্বরণ। তো এখান থেকে ক্ষেত্রফলের যদি সংজ্ঞা হিসাবে আমরা দৈর্ঘ্য গুণিত প্রস্থ বলে লিখে এর মাত্রাগুলোকে এগুলো যখন মূল এককে প্রকাশ করে দেওয়ার পরে আবার ত্বরণ সমান জানি হচ্ছে কি
সরণ বাই সময়ের স্কয়ার। তো এক্ষেত্রে এম এল টি মাইনাস টু বাই এল স্কয়ার, এখান থেকে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। এইরকম বিভিন্ন যে ভৌত রাশিগুলোর মাত্রা আমরা নির্ণয় করে ফেলতে পারি। তো এইগুলো হচ্ছে মাত্রীয় সমীকরণ। তো এই মাত্রা, এই চ্যাপ্টারটা বিশেষ করে একটা তথ্যমূলক চ্যাপ্টার, যেখানে কিন্তু সমস্ত চ্যাপ্টারের যে সংজ্ঞা, একক, এইগুলো থেকে এগুলো আমরা নির্ণয় করতে পারি। তো সেরকম আলোক চ্যাপ্টার থেকে যখন আমরা কোনো ভৌত বিষয়ের মাত্রা লিখবো, সেখানে আমরা পেয়ে যাব ক্যান্ডিলেটার ঢুকবে। যদি তাপ কিংবা তাপমাত্রা অধ্যায় থেকে আমরা কোনো ভৌত রাশি মাত্রা লিখতে চাই, তখন আমরা কিন্তু এই থিটা বা কেলভিন বা যে কে দিয়ে প্রকাশ করার যে বিষয়টা আসবে, কিংবা তড়িৎ বিজ্ঞান চ্যাপ্টার নিয়ে যখন আমরা কোনো ভৌত রাশির মাত্রা লিখতে যাব, সেখানে আমরা আই কে পাবো বেশি করে। বিশেষ করে বলবিজ্ঞান বা মেকানিক্স অধ্যায়, যেখানে আমরা কেবলমাত্র এম এল টি এই তিনটা ভৌত রাশিগুলোকে দিয়েই কিন্তু সমস্ত যে অন্যান্য লব্ধ রাশিগুলোকে প্রকাশ করা হয়ে থাকে। তো যে মেকানিক্স পাঠে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এম এল টি দিয়েই যে মাত্রীয় সংকেতগুলোকেই আমরা পেয়ে যাব। তো বিভিন্ন আলাদা আলাদা অধ্যায় যখন আমরা পড়বো, সেখানে কিন্তু অন্যান্য ভৌত রাশিগুলোর ক্ষেত্রে এই যে আলাদা মাত্রাগুলো কিন্তু তোমরা পাবে। যেমন আপেক্ষিক তাপ নির্ণয়ের ক্ষেত্রে, যেমন তাপ বিজ্ঞান চ্যাপ্টারটা যখন পড়বে, আপেক্ষিক তাপ কাকে বলে তার ধারণাটা তোমরা পেয়েছো। আপেক্ষিক তাপ সমান, আপেক্ষিক তাপ কাকে বলে না, একক ভরে কোনো বস্তুর উষ্ণতা একক উষ্ণতা বৃদ্ধি করতে যে তাপ লাগে, তাহলে তাপটা থাকবে উপরে এবং উষ্ণতা বৃদ্ধি একক হবে, আর হচ্ছে ভর হবে একক, ভর দিয়ে ভাগ করতে হবে। তাহলে তাপ একটা শক্তি, আমরা জানি শক্তির মাত্রা যদি বের করতে চাই, শক্তি সমান কি, শক্তি সমান হচ্ছে কার্য। আবার কার্য সমান কি, কার্য সমান আমরা জানি বল গুণিতক ত্বরণ। তো বল সমান আমরা আগে বের করে নিয়েছি, বল সমান ভর গুণিতক ত্বরণ, এম এল টি মাইনাস টু, আর তার সঙ্গে সঙ্গে ত্বরণ যখন গুণ হবে হয়ে যাচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু। তো এই তাপও একটা শক্তি, তাহলে সেই শক্তির জায়গায় যখন আমরা সমীকরণটা বসাবো, এম এল স্কোয়ার টি মাইনাস টু, নিচে থাকবে উষ্ণতা বৃদ্ধি, মানে একটা উষ্ণতার একককেই প্রকাশিত হবে। তাহলে উষ্ণতা মানে তাপমাত্রা, যেখানটায় আমরা বসাতে পারি থিটা বসাতে পারি, তার সঙ্গে সঙ্গে ভর ক্যাপিটাল এম। তো এই ক্ষেত্রে এম এম যদি আমরা ডিলিট করি, এখান থেকে পেয়ে যাচ্ছি এল স্কোয়ার টি মাইনাস টু থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এইটা হচ্ছে আপেক্ষিক তাপমাত্রার যে, যাকে আপেক্ষিক তাপমাত্রাকে আমরা সময় স্মল এস দিয়ে প্রকাশ করি। আপেক্ষিক তাপের হচ্ছে মাত্রীয়, এটা মাত্রা এবং এটা হচ্ছে মাত্রীয় সমীকরণ। তো মাত্রা চ্যাপ্টারটা একটা কিন্তু বিজ্ঞানের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখানে কোন একটা অজানা ভৌত রাশি বা কোনো সমীকরণ যদি আমরা বিজ্ঞানে পেয়ে থাকি, সেই সমীকরণের মধ্যে কোন যে রাশিগুলো, ভৌত রাশিগুলো রয়েছে, তাদের মাত্রা আমরা নির্ণয় করতে পারি। সঙ্গে সঙ্গে কোনো অজানা ভৌত রাশি যদি থেকে থাকে, তারও মাত্রা আমরা নির্ণয় করে ফেলতে পারি। তো এই যে নির্ণয় করার এই যে ধারণাটা, এটাকে আমরা বলছি মাত্রা, সমমাত্রার নীতি, সমমাত্রার নীতি। তাহলে অর্থাৎ কোন একটা ভৌত রাশি যদি আমরা সমীকরণ লিখি, সেই সমীকরণের কি হবে, যে উভয় পাশের মাত্রা একই হবে। তাহলে কোন একটা ভৌত রাশির যে সমীকরণ যদি লিখি, তার উভয় পক্ষের, উভয় পাশের যে মাত্রাটা একই হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গে সঙ্গে মাত্রা একই হবে। দ্বিতীয় আরেকটা বিষয় কি, কোন একটা ভৌত যে রাশিমালা লিখতে যাচ্ছি, ভৌত রাশির কোন একটা সমীকরণ লিখছি, সেই সমীকরণে যদি যোগ বা বিয়োগ চিহ্ন দিয়ে কোন ভৌত রাশিগুলোর থাকে, সেই সমস্ত ভৌত রাশিগুলোর মাত্রাও কিন্তু একই হবে। অর্থাৎ একই মাত্রার রাশিগুলোর মধ্যে যোগ বিয়োগ হবে, রাশিগুলোর মধ্যে যোগ কিংবা বিয়োগ হবে। যেমন একটা সমীকরণ আমরা পরবর্তী চ্যাপ্টারে যেগুলো আসবো, যেমন এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তো এই সমীকরণটা আমাদের পরিচিত, তোমরা এখন পর্যন্ত এই চ্যাপ্টারটা পড়োনি। তো যেখানে আমরা ইউ হচ্ছে প্রাথমিক বেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। তাহলে এই যে
সমীকরণের এই প্লাস চিহ্ন দিয়ে যে যুক্ত অংশটা রয়েছে ইউ এবং টি, এর যদি আমরা মাত্রা নির্ণয় করি, ইউ মানে হচ্ছে বেগ, বেগের মাত্রা কি এল টি মাইনাস 1, আবার টি, টি এর মাত্রা কত, টি এর মাত্রা ক্যাপিটাল টি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আলটিমেট এল পাচ্ছি। ঠিক একই ভাবে আমরা যদি এই ভৌত রাশির যে সমীকরণের একটা পার্ট হাফ এ টি স্কয়ার, এটার যদি আমরা মাত্রা নির্ণয় করি, তো এক্ষেত্রে আমরা জানি যে কোনো ধ্রুবক রাশির মাত্রা থাকে না, তাহলে এক্ষেত্রে 1 হয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে এ হচ্ছে ত্বরণ, ত্বরণ মানে আমরা জানি এল টি মাইনাস 2, তার সঙ্গে সঙ্গে টাইমের স্কয়ার, তাহলে এই করে এখানে আমরা পেয়ে যাচ্ছি দেখো এল। তাহলে দেখতে পাচ্ছ এই ভৌত রাশিটার মাত্রাও হচ্ছে এল, এই ভৌত রাশির মাত্রাটাও হচ্ছে এল। তো এই হচ্ছে মাত্রা বিশ্লেষণ করার যে সময় কি কি যে গুরুত্বপূর্ণ যে অনুসিদ্ধান্তগুলো কাজে লেগে যাচ্ছে। কোন একটা সমীকরণ, অজানা সমীকরণের মধ্যে যদি কোন একটা অজানা ভৌত রাশি থেকে থাকে, তার মাত্রা কত হবে সেটাও আমরা নির্ণয় করে ফেলতে পারি। কিভাবে না, এই যে টোটাল যে ভৌত রাশিটা যাই হোক না কেন, এর মাত্রা আমরা জানি এই পাশের মাত্রার সঙ্গে এটা সরণের মাত্রা এল, তাহলে উভয় পাশের মাত্রাগুলো সব সমান হবে, হয় এই টোটালটার মাত্রা এল এর সঙ্গে সমান করে সেখান থেকে অজানা ভৌত রাশির মাত্রাগুলো আমরা বের করতে পারি। তো এইভাবে মাত্রা যে চ্যাপ্টারটা তোমরা ক্লাস 11-এ যখন পড়বে, একটা বড় চ্যাপ্টার হিসাবে সেখানে পড়বে, তো সেখান থেকে একটু সংক্ষিপ্ত ভাবে তোমরা এখানে শুরু করলে বিভিন্ন যে অধ্যায়ে যে ভৌত রাশিগুলো পড়বে, সেই ভৌত রাশিগুলো মূল এককের সঙ্গে কিভাবে নির্ভর করেছে, তার ঘাতগুলো কি রকমের, সেটাই হচ্ছে মাত্রা অধ্যায়ে তোমরা এটা জানবে। তো আশা করি তোমরা বিভিন্ন যে মাত্রাগুলো, ভৌত রাশির মাত্রাগুলো নিজেরা এবারে তাদের সংজ্ঞা থেকে কিংবা কোনো সমীকরণকে মাথায় রেখে নির্ণয় করতে তোমরা সক্ষম হবে।